দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব কেমন চলছে আসলে দেশের নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং সেক্ষেত্রে সমস্যা কী এবং সেই সমস্যাগুলো কিভাবে কাটিয়ে এর সম্ভাবনাকে কাজে লাগানো যায় সেসব নানা বিষয় নিয়ে আমাদের এই আলোচনায় উঠে আসবে দেশের অর্থনীতির সাম্প্রতিক নানা বিষয়ও। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মামুনুর রশিদ মোল্লা। জনাব মোল্লা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। জি, আমরা শুরুতে যে কথাটি বলছিলাম, এই যে ব্যাংক বহির্ভূত যে আর্থিক প্রতিষ্ঠানগুলো, এগুলো তো একটা সময় খুব ভালোভাবেই চলছে, এখনও ভালোভাবে চলার চেষ্টা করছে, কিন্তু এই আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে আসলে সমালোচনার শুরুটা হয়েছিল বিগত সরকারের সময় যে পিকে হালদারের হাত ধরে। তো আসলে এখন তো পিকে হালদার নেই, পলাতক, এবং সেই সঙ্গে সরকারেরও পরিবর্তন হয়েছে। তো এখন আসলে দেশের আর্থিক এই প্রতিষ্ঠানগুলোতে, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কতখানি সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, কিংবা এখন আসলে কেমন চলছে, কতটা পরিবর্তন এসেছে এই খাতে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন এই বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলো 90 দশকে এই দেশে তাদের ব্যবসা শুরু করে এবং প্রায় অনেকগুলো কোম্পানির 30 বছরের দীর্ঘ অভিজ্ঞতা। জি। এবং এই 30 বছরের দীর্ঘ পথযাত্রায় তাদেরকে অনেক সময় পথের বাঁক বদলাতে হয়েছে। সাম্প্রতিক সময়ে 2019 এবং 20-এ যে কোভিড যেটা মহামারী আসলো, তার ফলে কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, চাপে পড়ল। এই চাপ কাটিয়ে ওঠার জন্য গত 3-4 বছর কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলো যুদ্ধ করছে মোটামুটি। আপনি যেটা বললেন সেটা হলো পিকে হালদারের কথা। জি, কারণ সেটি তো সবচেয়ে আলোচিত ইস্যু। কিন্তু বিষয়গুলো হলো একমাত্র পিকে হালদার তো এটার জন্য এককভাবে দায়ী না, তার পিছনেও আরও অনেক ইস্যুজ আছে। জি। তো আর্থিক প্রতিষ্ঠানগুলো মেইনলি যেই কারণে সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হলো ব্যাপক মাত্রায় তাদের আর্থিক অব্যবস্থাপনা, নাম্বার 1। নাম্বার 2 হলো তাদের ব্যাপক মাত্রায় নন পারফর্মিং লোন বেড়ে যাওয়া। এই নন পারফর্মিং লোন যদি বেড়ে যায়, অর্থাৎ খেলাফি লোন যদি বেড়ে যায়, তাহলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা কিন্তু ব্যাপকভাবে কমে যায়, স্বাভাবিকভাবে দুইটা ভাবে কঠিন হয়ে যায়। তার একটা হলো তার আয় কমে যায়, মুনাফা সে করতে পারছে না। আবার অন্যদিকে এই নন পারফর্মিং লোনের জন্য তাকে কিন্তু অতিমাত্রায় প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে। তার মানে তার ব্যালেন্স শিটে দুই দিক থেকে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট তৈরি হয়। তো এইসব কারণেই আর্থিক প্রতিষ্ঠানগুলো তারা খুবই সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে যেটা হয়েছে সেটা হলো যে যারা ডিপোজিটর, তাদের এই আস্থার একটা সংকট তৈরি হয়েছে। না, এখন সরকার পরিবর্তনের পরে আসলে সেখানে সুশাসনের দিক থেকে কি কিছুটা পরিবর্তন আসেনি? এটা দৃশ্যমান একটা উন্নতি হয়েছে। সরকারও অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করছে। তারা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোনে ভাগ করেছে। অনেকগুলো প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে, তাদের আগের যে লোনগুলো ছিল সেগুলো রিকভারি করার জন্য, মানে প্রয়োজনীয় লিগ্যাল রিফর্মগুলো করার জন্য তাদেরকে ওয়ার্নিং করা হয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে, এমডিদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, পুনর্গঠন করা হয়েছে, নতুন ব্যবস্থাপনা হয়েছে, বোর্ড পরিবর্তন করা হয়েছে। তো সামগ্রিকভাবে বাংলাদেশ ব্যাংক একটা সঠিক জায়গায় আছে, যেখানে তারা এই ব্যাংকগুলোতে সুশৃঙ্খলা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য নিয়তই কাজ করে যাচ্ছে। আমরা তো বাংলাদেশ ব্যাংকের সেই প্রতিবেদনে কিংবা বাংলাদেশ ব্যাংকের যে পর্যবেক্ষণ বা মূল্যায়ন যেভাবে আমরা বলি, সেখানে তো তারা 9টি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করছে। তো আসলে এই প্রতিষ্ঠানগুলো আসলে বন্ধ করতে হচ্ছে কেন? মানে প্রথম যেটা মেইনলি আমি আপনাকে যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে বিদ্যমান যে 35টা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তার মধ্যে প্রায় 20-21টা প্রতিষ্ঠান একটু ঝুঁকির মধ্যে আছে। সেখান থেকে বাংলাদেশ ব্যাংক 9টা প্রতিষ্ঠানকে বন্ধ করার চিন্তা ভাবনা করছে। তো এটার কারণ হলো এইসব প্রতিষ্ঠানগুলো অতিমাত্রায় আর্থিক ঝুঁকির মধ্যে আছে, নাম্বার 1, আর্থিক অব্যবস্থাপনার কারণে।
নাম্বার 2 হলো তাদের ব্যাপক মাত্রায় তাদের নন পারফর্মিং লোন বেড়ে গেছে এখন, আর ফলে প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের অর্থ সঠিক সময়ে পরিশোধ করতে পারছে তার মানে অর্থ সংকটের কারণেই মূলত এগুলো এই বন্ধ করতে আর্থিক হচ্ছে। সংকটের কারণেই, তারল্য সংকটের কারণেই কিন্তু আজকে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করার জন্য চিন্তা ভাবনা করছে সরকার। আচ্ছা, কিন্তু এগুলোকে কি কোনোভাবে বাঁচানো যায়? বিশেষ করে অর্থ সহায়তা দিয়ে কি বাঁচানো সম্ভব, বা সরকার বাঁচাতে পারে এগুলোকে? আপনাকে অবশ্যই ধন্যবাদ, এটা একটা সঠিক প্রশ্ন আপনি করেছেন। চাইলে সরকার সবগুলো আর্থিক প্রতিষ্ঠানকেই আবার মানে মেইন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আচ্ছা, এখানে আপনি জানেন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়ালগুলোর অবস্থা খুবই মানে পার্সেন্টেজে ব্যাংকিং এবং নন ব্যাংকিংয়ের মধ্যে যদি আপনি তুলনা করেন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের পার্সেন্টেজ খুবই কম ইকোনমিতে তাদের রোল প্লেটা। তো সেখানে আমরা দেখেছি যে এইসব ব্যাংকগুলো খারাপ করছিল, বাংলাদেশ ব্যাংক কিন্তু সেই সব ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য আর্থিক প্রণোদনা দিয়েছে, তাদেরকে বিভিন্ন সময় অর্থ সহায়তা দিয়েছে, ছাড় দিয়েছে। তো এই যে 9টা প্রতিষ্ঠান নিয়ে কথা হচ্ছে, তাদেরকে কিন্তু বাঁচানো সম্ভব। আচ্ছা, এটা বাঁচানো হতে পারে অনেকগুলো ফর্মে। নাম্বার 1 ফর্ম যেটা হতে পারে, এইসব কোম্পানিগুলোর যে পেইড আপ ক্যাপিটালের যে নেগেটিভ অবস্থা আছে, সেই পরিমাণ অর্থ যদি সরকার ইকুইটি হিসাবে ইনজেক্ট করে, তাহলে গভর্নমেন্ট এখানে ইকুইটি পার্টিসিপেট হিসাবে একজন পরিচালক হিসাবে কোম্পানিগুলোকে দাঁড়া করাতে পারে এবং এখানে সুশাসন নিশ্চিত করতে পারে। আর নাম্বার 2, বাংলাদেশ ব্যাংকও কিন্তু ওই ব্যাংকগুলোকে যেভাবে আর্থিক সহযোগিতা করেছে, এদেরকেও কিন্তু কিছু আর্থিক সহযোগিতা করলে এরা কিন্তু দাঁড়িয়ে যাবে। না, সেক্ষেত্রে এগুলোকে ধরেন যে এগুলো তো প্রায় মুমূর্ষ, এগুলোকে বাঁচিয়ে রাখতে পারলে আসলে আমার কতটা লাভ হবে? মানে আমি যদি অপরচুনিটি কস্ট হিসাব করি, ধরেন আপনি যেটা বলছিলেন যে সরকার অর্থ সহায়তা দিয়ে বা আর্থিক সাপোর্ট দিয়ে সেগুলোকে বাঁচিয়ে রাখতে পারে, বাঁচিয়ে রাখলে কতখানি লাভ হবে, আর একেবারেই বন্ধ করে দিলে কতখানি? দেখেন, আপনি বন্ধ করে দিলে কাদের সুবিধা হবে এটা আপনি আগে বুঝতে হবে। এই প্রতিষ্ঠানগুলোর মেইন যেই আজকে যেই এই দুরবস্থা, তার কারণ কি? কারণ হলো নন পারফর্মিং লোন। তো যারা টাকা নিয়ে চলে গেছে তাদের সুবিধা হবে? তাদের সুবিধা হবে না, আপনি তো তাদেরকে সুবিধা করে দিবেন যদি বন্ধ করে দেন। বরং তাদেরকে যদি আইনের আওতায় আনা যায়, প্রয়োজনে লিগ্যাল রিফর্ম করেন, তাদেরকে বিদেশে যাওয়া বন্ধ করে দেন, তাদেরকে লিগ্যালি আটকান, তারা যেন টাকাটা পরিশোধ করে। আর গভর্নমেন্ট যেই ফান্ডটা দিবে সেটা খুবই অল্প। কি পরিমাণ টাকা লাগতে পারে? এটা অ্যারাউন্ড ধরেন 3000 কোটি টাকা দিলে এই কোম্পানিগুলো দাঁড়িয়ে যাবে। মাত্র 3000 কোটি টাকা দিলে কি 9টা প্রতিষ্ঠান বেঁচে যেতে পারে? অবশ্যই। শুধু এগুলি না, অন্যান্য যেসব প্রতিষ্ঠানগুলো আছে যাদের ধরেন এনপিএল একটু বেশি আছে, তাদেরকে ওই ফেসিলিটিস দেওয়া যেতে পারে। আর এটা তো ধরেন এমনভাবে দেওয়া যেতে পারে, এটা বাংলাদেশ ব্যাংকেরও বেনিফিট হতে পারে। বাংলাদেশ ব্যাংক এই টাকাটা 10 বছরের জন্য আমাদেরকে যদি ফাইন্যান্সিং করে, 10 বছরে এটা আমরা হাফ ইয়ারলি ইনস্টলমেন্টে পরিশোধ করতে পারি। এই এনবিএফআই-গুলো যদি হাফ ইয়ারলি 4% হারে ইন্টারেস্ট পে করে, বাংলাদেশ ব্যাংকের তো কোনো এখানে লস নাই। আর এখানে খুব বেশি টাকার ইনভলভমেন্টেরও প্রয়োজন নাই, মাত্র 3000 কোটি টাকা। তার মানে আপনি বলতে চাচ্ছেন 3000 কোটি টাকা হলেই বেঁচে যেতে পারে 9টা প্রতিষ্ঠান বেঁচে যেতে পারে। এখন এখানে যেই কাজটা করতে হবে সেটা হলো ওখানে সুশাসন নিশ্চিত করতে হবে, আর্থিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে হবে এবং তাদেরকে সামনের দিকে এই কর্পোরেট ফাইন্যান্সিংতে বেরিয়ে এসে তাদেরকে কনজিউমার এবং রিটেল ফাইন্যান্সিংয়ে সিএমএসএমইতে মনোনিবেশ করতে হবে, স্টেকগুলি ছোট ছোট করতে হবে। আপনি একজনকে 100 কোটি টাকা লোন দিলেন, এই লোনটা ডিফল্ট হয়ে গেল, আপনার 100 কোটি টাকা আটকে গেল। কিন্তু আপনি 100 কোটি টাকা যদি 100 জনকে দেন, তাহলে ওখান থেকে যদি 5% 8%ও ডিফল্ট করে, আপনার 90 কোটি টাকা ফেরত আসবে। তো রাইট, আপনি মানে কথা প্রসঙ্গে বলছিলেন যে এনপিএল বেড়েছে এই প্রতিষ্ঠানগুলোর। তো আসলে এই নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে খেলাপি ঋণ আসলে কেন বাড়ছে, এটার কারণটা কি? এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে নেব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি কেমন চলছে দেশের নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো। আজ আমরা অতিথি হিসাবে পেয়েছি ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মামুনুর রশিদ মোল্লা। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। জি, বিরতির আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম যে এই নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও খেলাপি ঋণটা আসলে কেন বাড়ছে?
আচ্ছা, এইটা মেইন যেটা কারণ, মানে আর্থিক প্রতিষ্ঠানগুলো খেলাপি ঋণ বাড়ার একমাত্র কারণ হলো আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রথম দিকে অতিমাত্রায় মুনাফার দিকে ঝুঁকে গেছে। ফলশ্রুতিতে যেটা হয়েছে, মানে অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র নেম ল্যান্ডিং করেছে। আপনি বড় বড় কিছু প্রতিষ্ঠান যারা ঢাকা এবং চট্টগ্রামে মেইনলি দুই জায়গাটাইতে তো বেশি এফেক্ট হয়েছে। ঢাকা এবং চট্টগ্রামে যারা উদীয়মান গ্রুপ ছিল তাদেরকে বড় বড় ফাইন্যান্স করা হয়েছে, আগ্রাসী ফাইন্যান্স করা হয়েছে। এই ফাইন্যান্সগুলো করার ক্ষেত্রে আমাদের যেই বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার ছিল সেটা হলো আমি কাকে ফাইন্যান্স করছি, কেন ফাইন্যান্স করছি, এবং আমার পর্যাপ্ত কোলাটেরাল সিকিউরিটি আছে কিনা। তো সেখানে কি কেওয়াইসি রিপোর্ট দেখা হয়নি? হ্যাঁ, কেওয়াইসি মানে হলো কি নো ইওর কাস্টমার। জি। তো আপনার কাস্টমারকে তো আপনি পুরোপুরি জানতে হবে, আপনার কাস্টমারের ট্রেড চেক কি, আপনার কাস্টমার কি ধরনের ব্যবসা করছে এবং তার অতীত পারফরমেন্সগুলো কেমন, তার ব্যাংকের ট্রানজ্যাকশনগুলো কিরকম, মানে ব্যাংক খাতের প্রভাব এখানেও পড়েছিল নাকি? তাই না? এখন হয়েছে কি, যখন সবগুলো ব্যাংক একটা কোম্পানিকে ফাইন্যান্স করছে, লিজিং কোম্পানিও সেখানে ফাইন্যান্স করছে, এবং এই ফাইন্যান্সিং এর টিকেট সাইজটা ছিল খুব বড় বড়। যদি আপনি ছোট ছোট ফাইন্যান্স করতেন আপনি রিস্কটাকে মিনিমাইজ করতে পারতেন, কিন্তু আপনি ফাইন্যান্স করছেন 50 কোটি, 100 কোটি, 60 কোটি, 70 কোটি, যার জন্য হয়েছে কি আপনি তো লিজিং কোম্পানি হিসাবে এত বড় বড় ফাইন্যান্সিংয়ে যেতে পারেন না। আপনাকে তো এইগুলোকে আপনার যে সাইজ, আপনার যে পেড আপ ক্যাপিটাল তার 10%-এর বেশি তো আপনি ফাইন্যান্সিংই করা উচিত হয় নাই আপনার রিস্ককে মিটিগেট করার জন্য। তো সেই জন্য এই বড় বড় কর্পোরেটগুলো তারা যখন ফেল করছে তখন হয়েছে সমস্ত লিজিং কোম্পানি ধসে গেছে। এটা একটা কারণ। আর দ্বিতীয় যে কারণটা সেটা হলো, ধরেন কোভিড-19-এর পরে আমরা যেই সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইন অনুযায়ী যে ডেফারেল সুবিধা দেওয়া হয়েছে, বেসিক্যালি এই ডেফারেল সুবিধা নিয়ে গ্রাহকগুলো কিন্তু তাদের বিজনেসকে কোনো ইমপ্রুভমেন্ট করতেই পারে নাই, রাদার ওই পিরিয়ডের জন্য আরও ইন্টারেস্ট অ্যাপ্লিকেশন হয়েছে। ফলশ্রুতিতে তাদের লাইবিলিটির পরিমাণ আরও বেড়ে গেছে। আপনি একটা কাস্টমারকে লোন দিয়েছেন, এটা 10 বছর যদি আনরিপেড অবস্থায় থাকে তাহলে তো তার কয়েক গুণ তার লাইবিলিটি বেড়ে যায়। তো এইসব কারণেই এই এনবিএফআইগুলোর ক্লাসিফিকেশন, ক্লাসিফাইড লাইবিলিটিস, নন পারফর্মিং লোন অনেক মাত্রায় বেড়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে আমরা যে কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে 9টি প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, আপনি বলছিলেন যে মাত্র 3000 কোটি টাকা হলে এই প্রতিষ্ঠানগুলো বেঁচে যেতে পারে, হ্যাঁ, টিকে থাকতে পারে। তো পাশাপাশি এখন তো দেখা যাচ্ছে যে দুর্বল ব্যাংকগুলোকে গভর্নমেন্ট মার্জ করছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক মার্জার করছে 5টি ব্যাংকে। তো সেক্ষেত্রে কি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো যেগুলো এখন ঝুঁকিতে আছে, যেগুলোকে বন্ধ করার কথা ভাবা হচ্ছে, তাদেরকে কি মার্জার করা যেতে পারে? আমি আপনাকে আগেই বলছি, এটা গভর্নমেন্ট চাইলে সবই সম্ভব। ওই 5টা ব্যাংকে এটা বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্যাংক হবে এটা। জি, মেবি ওখানে বোধহয় 35,000 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল দেবে গভর্নমেন্ট। তো ওই ব্যাংকগুলোর যে প্রবলেম আর এনবিএফ এর প্রবলেম কিন্তু একটু ডিফারেন্ট। ওই ব্যাংকগুলোর প্রবলেম সেটা হলো ওখানে ওদের যে নন পারফর্মিং লোন সেটা অলমোস্ট একটা গ্রুপের কাছেই আটকা, বেশিরভাগ পোর্শনই। কিন্তু এই ব্যাংকগুলোর তো ওরকম না, এগুলো ডিফারেন্ট কাস্টমারের কাছে আটকা পড়ছে, তাই না? তো সুতরাং এখানে যদি আপনি 3000 কোটি টাকা গভর্নমেন্ট যদি আমাদেরকে বা এদেরকে যদি লোন দেয়, ধরেন তাদের পেড আপ ক্যাপিটালের সাইজ অনুযায়ী বা তাদের পোর্টফোলিওর সাইজ অনুযায়ী, সে অনুযায়ী যদি গভর্নমেন্টের কাছে তো বাংলাদেশ ব্যাংকের কাছে তো পরিসংখ্যান আছে, তারা যদি ওইটাকে একটা লং টার্ম লোন দেয়, 10 বছরের জন্য লোন দেয়, এবং সেটা যদি 4% ইন্টারেস্টে হাফ ইয়ারলি পরিশোধ করে, তাহলে এটাকে বের করে আনা আমার মনে হয় না যে অসম্ভব। এটা অবশ্যই সম্ভব। তার মানে আপনি বলছেন মার্জার করারও প্রয়োজন নেই? মার্জারও করতে পারে যদি সব এটাকে মনে করেন 9টাকে 3টা করে দিল কিংবা 2টা করে বা 2টা করে দিল, তাইলে হবে কি যে এই যে এতগুলি মানুষ যারা এখানে কাজ করে, বহু কর্মকর্তা আছে যারা তো নির্দোষ, যাদের কোনো দায় নাই এই ইয়ের সাথে, এই স্ক্যামের সাথে। এখানে যারা এই প্রবলেমগুলো ক্রিয়েট করছে তাদেরকে ফাইন্ড আউট করেন, তাদেরকে দায়ী করেন, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। বাট কোম্পানিগুলো যদি মরে যায়, একটা কোম্পানি 20 বছর, 15 বছর, 30 বছর এখানে আছে, তাহলে হবে কি একটা ইকোনমি থেকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এমনিতেই তো মানুষের আস্থা অনেকটা কমে গেছে। আচ্ছা, অনেকে জানতে চাচ্ছে যে যদি 9টা প্রতিষ্ঠান বন্ধ হয় তাহলে গ্রাহকের যে আমানতগুলো আছে সেগুলোর কি হবে? এগুলো তো সেন্ট্রাল ব্যাংক তাদের দায় নিবে, সেন্ট্রাল ব্যাংক পরিশোধ করবে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমার যেটা পরামর্শ সেটা হলো, আমরা তো ধরেন মাথা ব্যথা হয়েছে, মাথা কেটে ফেলবো না,
প্রবলেম হয়েছে, প্রবলেমটাকে আইডেন্টিফাই করব, অ্যাড্রেস করব। এটা তো একটা চ্যালেঞ্জ। আমরা তো আমাদের পুরো ইকোনমি তো একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই চ্যালেঞ্জটাকে আমরা উইথ কারেজ আমরা এটাকে ফেস করি, লেট আস ওয়ার্ক অন ইট। আমরা এটাকে দেখি না কোথায় নিয়ে যেতে পারি। আচ্ছা, এমন কথাও শোনা যাচ্ছে যে এই নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো অনেকের আমানত ফেরতও দিতে পারছে না। শুধুমাত্র যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো না, কিংবা যে আরও 11টি বা 12টি যে ঝুঁকিতে আছে সেগুলোও না। বলতে গেলে বেশিরভাগ কোম্পানি আসলে অনেক প্রাতিষ্ঠানিক আমানত ফেরত দিতে পারছে না। না, এই ট্রেন্ডটা শুরু হয়েছে দেখেন লাস্ট 3 বছর কিন্তু। আচ্ছা, এটা এবং এইটা শুরুর কারণটাকে, এটা শুরুর কারণ হলো ধরেন আমাদের বিদ্যমান যে ইকোনমি, আমাদের এক্সিস্টিং ইকোনমিতে কিন্তু একটা সুনামি তো হয়েছে। এটা ইন এনি ফর্ম আমাদের দুর্বৃত্তায়ন হয়েছে। কারাই দুর্বৃত্তায়ন করেছে এটা আপনারা সবাই জানেন। কিন্তু আমাদেরকে তো এখন রিফর্ম করতে হবে, আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে হবে, ম্যানেজমেন্টে একটা শুদ্ধি অভিযান চালাতে হবে, বোর্ডকে রিকনস্টিটিউট করতে হবে। সরকার চাইলে, বাংলাদেশ ব্যাংক চাইলে সেখানে তাদের প্রতিনিধিকে বোর্ডের ডাইরেক্টর হিসেবে নিয়োজিত করতে পারে। যখন আপনি একটা কোম্পানিতে, একটা ফাইন্যান্স কোম্পানিতে, স্পেশালি এনবিএফআইতে আপনি যখন সুশাসন নিশ্চিত করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি এটার পারফরমেন্স আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকে। আপনি ঠিকই বলেছেন। আসলে এখন পর্যন্ত বা আমরা যদি বাংলাদেশের ইতিহাসে দেখি, আর্থিক প্রতিষ্ঠানগুলো যেগুলো ধ্বংস হয়েছে বা শেষ হয়েছে, সুশাসনের অভাবেই এটার একটা বড় কারণ। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে একদিকে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি, অন্যদিকে আপনারা যারা ম্যানেজমেন্ট পরিচালনার দায়িত্বে যারা থাকেন, অন্যদিকে মালিকদের চাপ। তাহলে একদিকে নিয়ন্ত্রক সংস্থার চাপ, অন্যদিকে মালিকদের চাপ। তো এই দুয়ের মধ্যে আসলে সমন্বয় করে কিভাবে সুশাসন নিশ্চিত করতে পারেন আপনারা? আমি আপনাকে একটা কথা বলি, ধরেন এটা আমরাকে চাপ হিসেবে নেব না, এটা কিন্তু আমাদের পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট। আমাদের সব প্রতিষ্ঠানে তো এই ধরনের প্রবলেম হয় নাই। অনেক ভালো প্রতিষ্ঠান তো এই দেশে আছে যারা খুব সাকসেসফুলি কাজ করতেছে। আপনারা নিজেরাও সাকসেসফুল, অনেক পুরনো প্রতিষ্ঠান আছে। আমার প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স 30 বছরের একটা প্রতিষ্ঠান। আমাদের তো কোনো সুশাসনের সমস্যা ছিল না। আমাদের যেটা ছিল সেটা হলো ধরেন বড় বড় লোন দিছে। এখন বড় বড় যদি আপনি লোন দেন তাহলে কি হবে, আপনার একটা লোন খারাপ হলে তো অনেক টাকা আটকে গেল। তো এইরকম অনেক ভালো প্রতিষ্ঠান আছে যারা এখনো ইকোনমিতে তারা একটা পিভটাল রোল প্লে করতেছে, ইকোনমিতে একটা চমৎকার তারা অবস্থান করছে। সুতরাং যারা খারাপ করছে তাদেরকে সারভাইভ করার জন্য আপনি সুশাসন নিশ্চিত করেন, তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেন, তাদেরকে একটা টাইম ফ্রেম দিয়ে দেন বেল আউটের। গ্র্যাজুয়ালি তারা ইম্প্রুভমেন্টগুলো সেন্ট্রাল ব্যাংকে সাবমিট করুক, সেন্ট্রাল ব্যাংকও তাদেরকে মনিটরিং করুক, প্রয়োজনে সেন্ট্রাল ব্যাংক সেখানে তাদের পরিচালক নিযুক্ত করুক, প্রশাসক নিযুক্ত করুক। আমার মনে হয় যে আগামী দিনে এই প্রবলেমগুলো থাকবে না, কারণ মানুষ তো একটা লেসনের মধ্যে দিয়ে গেছে। আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তার মানে আপনার সঙ্গে আলাপ আলোচনায় যেটা আমরা বুঝতে পারছি বা যেটা বাস্তবতা, সেটি হচ্ছে খুব কঠিন সময় পার করছে এই ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যে প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স, আপনারা আসলে কিভাবে এই কঠিন সময়ে আপনারা মানে ভালোভাবে পার হয়ে যাচ্ছেন? একটা কথা আছে না যে দুঃসময়ে টিকে থাকা সুসময়ে লড়াই করার মতো। তো আপনারা আসলে এই লড়াইটা কিভাবে করছেন? ধন্যবাদ আপনাকে। আমরাও কিন্তু লড়াই করছি। দেখেন, আমরা যে কাজটা করার চেষ্টা করছি প্রথমে হলো গ্রাহকের আস্থাটাকে ফিরিয়ে আনা। আমাদের যেই সব ব্রাঞ্চগুলোতে আমাদের গ্রাহকদের সমস্যা হয়েছে আমরা সেগুলোকে অ্যাটেনশন দিয়েছি এবং তাদেরকে পার্সোনালি তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা শিডিউল করে দিয়েছি, পেমেন্টগুলো নিশ্চিত করেছি। এটা হলো আমাদের একটা নাম্বার 1 আমাদের একটা অ্যাকশন প্ল্যান। নাম্বার 2 অ্যাকশন প্ল্যান হলো আমাদের যেসব বড় বড় গ্রাহক যারা আমাদের ডিফল্টার, তাদের বিরুদ্ধে আমরা লিগ্যাল রিকোর্সটাকে খুব স্ট্রং করেছি। আমরা 4 জন লয়ার নিযুক্ত করেছি, প্রায় 1100-র উপরে আমরা মামলা করেছি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই মামলাগুলোতে আমরা একটা প্রবলেম যেটা ফেস করতেছি সেটা হলো যে ধরেন একটা গ্রাহকের এগেইনস্টে কোর্টের রায় হলো, গ্রাহক ওখানে যে এটার এগেইনস্টে আবার রিট করে দেয়। এই রিটগুলো ভেকেট করতে আমাদের অনেক সময় চলে যাচ্ছে। তো আমরা আশা করি যে আমরা রাইট ট্র্যাকে আছি, আমরা চেষ্টা করতেছি। আমাদের বোর্ডও এখন আমাদেরকে খুব সাপোর্ট দিচ্ছে। বোর্ডে 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আসছেন, একজন আর্মির অফিসার আছেন, একজন ব্যারিস্টার আছেন। ওনারা আমাদেরকে প্রতিদিন সাপোর্ট করছেন। আমাদের চেয়ারম্যান সাহেব ডে টু ডে আমাদেরকে মনিটরিং করতেছেন। আমরা চেষ্টা করতেছি। আসলে আমরা যদি সঠিক পথে থাকি এবং সঠিকভাবে চেষ্টা করি তাহলে ইন্ডাস্ট্রিকে আমরা আবার একটা সুদিন ফিরিয়ে দিতে পারবো বলে আমাদের। যে আপনি বলছিলেন যে মামলার কথা, এই যে খেলাপি ঋণের যে মামলাগুলো হয়,
তো এই মামলার জালেও তো কোম্পানিগুলোর অনেক টাকা আটকে থাকে, যেহেতু মামলার ব্যাপারটা আসলে দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী একটা বিষয়। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে মামলার ফাঁদে পড়ে যে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো কিভাবে আসলে ধীরে ধীরে লোকসানের দিকে চলে যায়। তবে তার আগে নিচ্ছে আরেকটি বিরতির পরে এসে আপনার কাছ থেকে এই বিষয়টি একটু জানতে চাইবো। জি দর্শক, এবার নিচ্ছে আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক আলোচনায়। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি ফিনিক্স ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ মোল্লা। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। তো আমরা তো আলোচনা করছি দেশের নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো কেমন চলছে সেসব নিয়ে। তো আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি একটি প্রশ্ন করেছিলাম আপনাকে বিরতির আগে, সেটি হচ্ছে এই যে খেলাপি হচ্ছে, আপনারা মামলাও করছেন, এই যে মামলা করে টাকা আদায় করা, এটা তো একটা দীর্ঘ প্রসেস। তো এই সময়ের মধ্যে তো অনেক কোম্পানি বসেও যায়, বা এটি আসলে আপনাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে কিনা? আচ্ছা, মামলাগুলো হলো আমাদের মানে একদম শেষ পর্যায়ে হয় মামলাগুলো। যখন একটা কাস্টমারের সাথে আমাদের নেগোসিয়েশনের যখন আর আমরা পেরে উঠছি না, তখনই তার বিরুদ্ধে আমার আইনগত আশ্রয় নিতে হয়। তো বিদ্যমান যে আমাদের এক্সিস্টিং যে আইনি ব্যবস্থা আছে, একটা হলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যেটা হলো চেক বাউন্সের মামলা, আর একটা হলো আমাদের অর্থঋণ আদালত। তো অর্থঋণ আদালতগুলোতে হলো আমাদের মর্টগেজকৃত সম্পত্তি নিলামে উঠানোর বিষয়। তো মর্টগেজকৃত সম্পত্তিতে আমরা অনেকগুলো প্রবলেম ফেস করি, যেটা দেখা গেল যে আমাকে একদিক দিয়ে একটা প্রপার্টি মর্টগেজ দিয়েছে, আবার একই লোক সে তার ওয়াইফের নামে বা বাচ্চার নামে ওই মর্টগেজকৃত প্রপার্টি হেবা করে দিয়ে দিয়েছে, কিংবা অন্যের দখলে আছে। তো মর্টগেজে অনেক ধরনের ডিসপুট থাকে, আমি অত ডিটেলস আলোচনাতে গেলাম না। বাট আমাদের যেই বিষয়টা নিশ্চিত করা দরকার, সেটা হলো আপনি যেই প্রপার্টিগুলো মর্টগেজ করবেন, সেই প্রপার্টিগুলো আমাদের সফটওয়্যার এমনভাবে ডেভেলপ করা দরকার যেন সেইগুলো একটা সাব রেজিস্ট্রার অফিসারে অন্যভাবে যেন এটাকে রিমর্টগেজ করতে না পারে, অন্য রিপোজিশনে যেতে না পারে, অন্য কারো নামে হেবা করতে না পারে। তাহলে কিন্তু আইনের দিক থেকে আমরা একটা প্রোটেকশন পাই। আর 2 নম্বর আমাদের যে প্রবলেমটা আমরা সিভিয়ারলি ফেস করি, সেটা হলো একজন লোকরে আমরা অ্যারেস্ট করাইলাম অর্থঋণ মামলায়, সেখানে সে তাকে 20% টাকা জমা দিয়ে বেল নিতে পারে। বাট প্রায় ক্ষেত্রে আমরা দেখি যে আমরা মামলা করেছি, বড়োয়ারকে অ্যারেস্ট করেছে, অন্যদিকে সে কোনো টাকা পয়সা কোর্টে জমা না দিয়েই সে বেল নিয়ে চলে গেল। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আমরা খুব ফেস করতেছি, সেটা হলো যে মামলার ক্ষেত্রে প্রায়শই আমরা রিটের সম্মুখীন হচ্ছে। একটা রায় হলো, ওই রায়ের এগেইনস্টে কাস্টমার যে আবার রিট করে, রিট করার তার স্বাধীনতা আছে, কিন্তু সমস্যাটা হলো ওই রিটটা কতদিন প্রলং করে, মামলার জটে পড়ে এটা কি 6 মাস থাকবে, না 1 বছর, না 3 বছর, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা পরামর্শ রাখতে পারি, সেটা মাননীয় আদালত যদি সেটাকে গ্রহণযোগ্য হিসাবে নেয়, তারা যদি ধরেন একটা সার্টেন পিরিয়ড 6 মাস ফিক্স করে দিল যে 6 মাসের মধ্যে রিটের নিষ্পত্তি করতে হবে, তাইলে হবে কি আমি যে মানুষের কাছ থেকে টাকা পাই, ওই টাকাটা আদায় করা আমার জন্য অনেক সহজ হবে। আসলে তো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো দীর্ঘ মামলা জটের মধ্যে আটকে আছে, মামলার থেকে বেরোতে পারছি না আমরা, এবং মামলার থেকে কোনো আমরা টাকাও আদায় করতে পারতেছি না। আমরা তো আলোচনার প্রায় শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। তো আমার শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে, সেটি হচ্ছে এই যে খুব কঠিন সময় তো পার করছে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো, একদিকে তো ব্যাংকের সুদের হার বেশি, সেই ব্যাংক থেকে টাকা নিয়ে আপনারা আবার ফাইন্যান্স করছেন। তো এই যে এখন তো উচ্চ সুদ, এটার প্রভাব আসলে কতখানি পড়ছে আপনাদের এই নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান? দেখেন, যে কোনো বিজনেসেই আপনার কস্ট অফ ফান্ড খুব ইম্পর্টেন্ট। আপনি যদি লো কস্টে ফান্ড পান বা নো কস্টে ফান্ড পান, সেটা আপনার বিজনেসের জন্য অনেক বড় হেল্পফুল। আমরা 2 ধরনের, আমরা ব্যাংকগুলো থেকে আমরা কল মানিতে বড় করি, অথবা তাদের কাছ থেকে আমরা টার্ম লোন নেই। এটা হলো 2 ধরনের বরোইং এর প্র্যাকটিস। ইন এডিশন গ্রাহকদের আমাদের কাছে ডিপোজিট রাখে। তো ব্যাংকগুলো যদি আমাদেরকে এখন 14% চার্জ করে, 15% চার্জ করে, তাহলে আমরা কত পার্সেন্টের লোন দেবো? মিনিমাম আমাকে তো 2%, 3% স্প্রেড রাখতে হয়। সেই ক্ষেত্রে আমার জেনারেল রিজার্ভ আছে একটা,
তারপরে আমার আবার অন্যান্য খরচ আছে, সেগুলোকে মিটিং করে আমাকে 16%-এর নিচে তো আমি লোন দিতে পারি না। এখন আপনি চিন্তা করেন একজন বড় আর 16% ইন্টারেস্টের লোন নিয়ে সে কি করে তার প্রতিষ্ঠানকে সার্ভাইভ করবে? তার তো নেট 10%-এর বেশি তার প্রফিট হয় না বছরে। তো এখন আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে তাহলে এখন নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য মানে এতে যাতে গতিশীল হয় এই খাতটা, সে ব্যাপারে সরকারের প্রতি আপনার পরামর্শটা কি? সরকারের প্রতি আমাদের যেটা পরামর্শ, এটা তো ইন্টারেস্ট রেট তো ডিপেন্ড করে মার্কেটের উপরে। জি, এটা হলো মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। আমরা যদি পুরো এনভায়রনমেন্টটাকে সুন্দর করতে পারি তাহলে গ্রাজুয়ালি এই ইন্টারেস্ট রেটটা কমে আনা সম্ভব হবে, এবং সেখানে গভর্নমেন্টেরও সাপোর্ট লাগবে, সেন্ট্রাল ব্যাংকেরও সাপোর্ট লাগবে। আর আমাদের যারা ক্লায়েন্ট আছে, যারা আমাদের সাথে 30 বছর ছিলেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তারা আমাদের প্রতি আস্থা রাখেন। তারা তো আমাদের সাথে 30 বছর ছিলেন, তো তাদের 30 বছর ছিলেন, এখন তাদের তো পেনি খাওয়ার দরকার নাই। তো আমরা গ্রাজুয়ালি তো তাদের টাকা পরিশোধ করে যাচ্ছি, তো সুতরাং তাদেরকে পেনিক যেন না হয়, তারা যেন আমাদের উপর আস্থা রাখে, আমাদেরকে বেইল আউট করার জন্য সময় দেয়। ইনশাল্লাহ আগামী 1-2 বছরের মধ্যে এই সিচুয়েশন থাকবে না, এটা অনেক বেশি পজিটিভ হবে ইনশাল্লাহ, আমার তাই বিশ্বাস। জি, আমরাও তাই আশা করি, যাতে এই ব্যাংক খাত যেমন ঘুরে দাঁড়াচ্ছে সেরকম নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াবে, আমরাও সেই আশা করি। এবং আপনি যে পরামর্শগুলো দিলেন, সুপারিশগুলো দিলেন, সরকার যাতে সেগুলো আমলে নেয়, আমরা সে প্রত্যাশাও রাখছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এটিএন নিউজকে অনেক ধন্যবাদ, শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ। একজন ব্যাংকিংয়ের সামান্য একজন ব্যক্তি হিসেবে আমাকে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবারও অশেষ কৃতজ্ঞতা। জি, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।